আতঙ্ক ছড়াচ্ছে তেহরানের ক্লাস্টারবাহী মিসাইল। ইরানকে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর। আরব নেতাদের জরুরি সম্মেলনে তেহরানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ। যৌথ অভিযানের শীর্ষ নেতাদের মৃত্যুর পরও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালকের মন্তব্য, যুদ্ধের পুরো দায় চাপালেন ট্রাম্পের ওপর। দর্শক সবাইকে আমন্ত্রণ। যমুনা আইডাসকে শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফানে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। আগুনে পড়েছে স্থাপনাটি। বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট রাস লাফান, সৌদি রাজধানী রিয়াদের দুটি তেল পরিশোধনাগারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় আইআরজিসি। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরটিতে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের হাফশান গ্যাস ফ্যাসিলিটিতে হামলার জেরে কার্যক্রম বন্ধ করা হয়। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। এবার ইরানের ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে বিপাকে পড়েছে ইসরায়েল। এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। নির্দিষ্ট উচ্চতায় এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা বিস্ফোরিত হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ওইসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা একই সাথে আঘাত হানে বিস্তৃত এলাকা জুড়ে। এসব ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে হলে বিভক্ত হওয়ার আগে পাল্টা মিসাইল ছুড়ে ধ্বংস করতে হয়, কারণ ভেতরে থাকা ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়লে তা প্রতিহত করা প্রায় অসম্ভব। সম্প্রতি এমন এক হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। ছড়িয়ে পড়া গুচ্ছবোমা আঘাত হানে তেল আবিবের বিভিন্ন এলাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় রামাত গান এলাকায়। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে মিসাইল ছোড়া হলেও প্রতিহত করা যায়নি ক্লাস্টার হামলা। এ ধরনের মিসাইল পরিণত হয়েছে ইসরায়েলের নতুন মাথা ব্যথায়। আমরা ক্ষয়ক্ষতি কমাতে যতটা সম্ভব উঁচুতে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করি। আমাদের প্রতিরক্ষার বিভিন্ন স্তর রয়েছে, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দুর্বল করে দিচ্ছি। প্রতিটি ক্লাস্টার মিসাইলে থাকে প্রায় 24টি সাবমিউনিশন, যার প্রতিটিতে 2 থেকে 5 কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। 7 থেকে 10 কিলোমিটার উচ্চতায় এগুলো ভেঙে গিয়ে ছড়িয়ে পড়ে। এসব বোমার অনেকগুলোই সাথে সাথে বিস্ফোরিত হয় না, পরবর্তীতে যা ঝুঁকি তৈরি করে। এরই মধ্যে ইসরায়েলি ফ্রন্টাল কমান্ড এই ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে সতর্কবার্তা জারি করেছে। বিভিন্ন ধরনের অস্ত্র ঠেকাতে আমাদের ভিন্ন ভিন্ন প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। আমাদের আরও প্রস্তুতি প্রয়োজন। 2008 সালে কনভেনশন অফ ক্লাস্টার মিউনিশন চুক্তিতে 100টিরও বেশি দেশ এই অস্ত্র নিষিদ্ধ করে। তবে ইসরায়েল এবং ইরান কেউই এই চুক্তিতে নেই। একই অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি সহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানে। রাজধানী তেহরানে আয়োজন করা হয় বিশাল সমাবেশ। অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানানো হয় নিহতদের। কফিনে ফুল দিয়ে ও চুমু খেয়ে শ্রদ্ধা জানান ইরানের সর্বস্তরের নাগরিক। এ সময় নিহতদের ছবি ও জাতীয় পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধ ইরানিরা। আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। মঙ্গলবার ইসরায়েলি হামলায় মৃত্যু হয় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি।
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের 3টি ব্যক্তিগত বিমান। বৃহস্পতিবার ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে ইসরায়েল, তবে সেই মিসাইলের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে দেশটির বেন গুরিয়ান বিমানবন্দরে, যাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দরে থাকা 3টি ব্যক্তিগত বিমান, জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে আগুন ধরে যায় একটি বিমানে, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাকি দুটি বিমান। আগামী 22 থেকে 28 তারিখ পর্যন্ত স্পেন ও জার্মানির বেশ কিছু শহরের প্রায় 30টি রুটের ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। নিরাপত্তা শঙ্কার অজুহাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেয়া হবে না ফিলিস্তিনি মুসলিমদের। যুদ্ধ পরিস্থিতিতে খোলা মাঠ বা ঈদগাহে জামাত আয়োজন বাতিল করেছে কুয়েত ও আরব আমিরাত। কেবল মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে দেশগুলোতে। এর মধ্যে কুয়েতের গ্র্যান্ড মসজিদে আবার বাতিল করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। রমজান মাস জুড়ে পবিত্র আল আকসায় প্রবেশের অনুমতি নেই, তাই দূরের রাস্তায় আদায় করা হচ্ছে নামাজ। 1967 সালে ইসরায়েল জেরুজালেমের দখল নেয়ার পর এবার রমজানের প্রথমবারের মতো আল আকসায় হয়নি জুম্মার নামাজ। তেল আবিবের নির্দেশ, ঈদুল ফিতরেও জামাত হবে না পবিত্র প্রাঙ্গণে। ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। বলা হচ্ছে, ঈদেও আল আকসা মসজিদ বন্ধ থাকা ফিলিস্তিনিদের জন্য একটি অন্ধকার অধ্যায়। অভিযোগ, ইরান যুদ্ধকে ব্যবহার করে আসলে ফিলিস্তিনিদের কাছ থেকে চিরতরে আল আকসা কেড়ে নেয়াই উদ্দেশ্য। পবিত্র মসজিদে ঈদ জামাত আয়োজনের দাবি জানিয়েছে আরব লীগ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের গ্র্যান্ড মসজিদেও বাতিল করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। এক বিবৃতিতে মুসল্লিদের প্রতি দুঃখ প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ। জানিয়েছে, চলমান পরিস্থিতিতে বড় পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এর আগে ঈদগাহে জামাত আয়োজন বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। জানায়, খোলা মাঠে নয়, নিরাপত্তা শঙ্কায় এবার মসজিদে মসজিদে হবে ঈদের জামাত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুদ্ধ পরিস্থিতিতে আরব নেতাদের জরুরি সম্মেলন থেকে ইরানকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব। রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বাস পুরোপুরি ভেঙে দিয়েছে ইরান। ধৈর্যের সীমা রয়েছে সৌদি আরবের। প্রয়োজনে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের আহ্বানে রিয়াদের সম্মেলনে যোগ দেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শুরুর ঠিক আগ মুহূর্তেও রিয়াদের দিকে ছুটছিল ইরানের ক্ষেপণাস্ত্র, যা ধ্বংসের দাবি করেছে সৌদি প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ আর কেবল 3 দেশে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। হামলার টার্গেট হচ্ছে জ্বালানি অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও। এমন পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হয়েছেন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। উপস্থিত ছিলেন আজারবাইজান, কুয়েত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও। সম্মেলন শেষে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। অভিযোগ করেন, মার্কিন সামরিক উপস্থিতির কথা বলে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। প্রতিবেশীদের ওপর আঘাতের পক্ষে কোনো সাফাই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দেন, এর পরিণাম ভালো হবে না, আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে তেহরান। সম্মিলিত পদক্ষেপের হুমকিও দেন। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৌদি আরব ও প্রতিবেশী যারা এই যুদ্ধে জড়িত নয় তাদের ওপর হামলা বন্ধ হোক। সেটাই সবচেয়ে উদ্বেগের জায়গা। এই হামলা বন্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সব উপায়েই চেষ্টা চলছে। প্রতিবেশীদের সাথে আলোচনার বদলে চাপ প্রয়োগে বিশ্বাসী ইরান, এমন অভিযোগ সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে আরবরা সম্মিলিত পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান প্রতিবেশীদের সাথে আলোচনায় বিশ্বাসী নয়, বরং তারা চাপ প্রয়োগের চেষ্টা করে। তবে সৌদি আরব কোনো চাপে মাথা নত করবে না, উল্টো এই চাপ তাদের উপর গিয়েই পড়বে। প্রয়োজনে সামরিক পদক্ষেপের অধিকার আমাদের আছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রক্সি গ্রুপগুলোকে সহায়তা বন্ধের দাবিও জানান আরব নেতারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
ইরানের হামলারত অগ্নিকাণ্ডের শিকার মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডকে নেওয়া হচ্ছে বন্দরে। বিষয়টি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে নেয়ার কথা রয়েছে রণতরীটিকে। এর আগে যুদ্ধযানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩০ ঘন্টারও বেশি সময় ধরে জলে জাহাজের প্রধান লন্ড্রি এলাকায় লাগা আগুন। এতে সেনাদের প্রায় ১০০-র মতো থাকার জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও রণতরীটির টয়লেটেও দেখা দেয় ব্যাপক সমস্যা। ৯ মাস ধরে সাগরে মোতায়েন রয়েছে রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এর আগে ভেনেজুয়েলায় অভিযান চালানোর সময় মোতায়েন করা হয়েছিল এটিকে। যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। অভিযানের কারণে সামরিক সক্ষমতা কমে এলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি নেতৃত্ব, এমন মন্তব্য শীর্ষ মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের। সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে ইরানে অভিযানের দায় এড়িয়ে তা পুরোপুরি মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপিয়েছেন তিনি। দাবি করেছেন তেহরান ওয়াশিংটনের জন্য হুমকি ছিল কিনা তার তথ্য গোয়েন্দা সংস্থা দিলেও সেটি নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের। বুধবার মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির বার্ষিক শুনানিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। কয়েক ঘণ্টাব্যাপী চলা শুনানিতে আইন প্রণেতাদের কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা তুলে ধরেন তিনি। প্রসঙ্গ ওঠে ইরানে চলমান যুক্তরাষ্ট্রের অভিযানের। ওয়াশিংটনের জন্য ইরান আসন্ন পারমাণবিক কোনো হুমকি বহন করছিল কিনা এমন প্রশ্নের প্রত্যুত্তরে অনেকটা ঘুরিয়ে জবাব দেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরানের হুমকি সম্পর্কে মূল্যায়ন দিলেও তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি। কোনটি আসন্ন হুমকি কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সংস্থার দায়িত্ব না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। এটা নির্ধারণ করার ক্ষমতা কেবল তারই আছে এবং তিনি সেই সিদ্ধান্তই নিয়েছেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামলার পরও অক্ষত রয়েছে ইরানের শাসন ব্যবস্থা বলে দাবি করেন তুলসী গ্যাবার্ড। হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কমলেও তা একেবারে নিশ্চিহ্ন হয়নি বলে মত তার। গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে ইরানের শাসন ব্যবস্থা এখনো অক্ষত, কিন্তু নেতৃত্ব ও সামরিক সক্ষমতার উপর হামলার কারণে দেশটি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রচলিত সামরিক সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। ইরানের কৌশলগত অবস্থান উল্লেখযোগ্যভাবে অবমিত হয়েছে। অতি সম্প্রতি ইরানের অভিযানের জেরে পদত্যাগ করেন মার্কিন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার জন্য তেহরান আসন্ন কোনো হুমকি বহন করছিল না বলে দাবি করেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। বুধবার ইরানের অন্যতম বড় গ্যাস ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান। তারই প্রেক্ষিতে তেহরানকে একটি কড়া বার্তা দিতে বুধবারের হামলাকে সমর্থন জানান ট্রাম্প। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর আপাতত নতুন করে ইরান বিরোধী কোনো পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান চূড়ান্ত নয়। কাতার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটিতে অবস্থিত ইরানি সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের। দেশটির প্রাকৃতিক গ্যাসের শোধনাগার হামলার পর সেই নির্দেশনা। আগামী 24 ঘন্টার মধ্যে ইরানি কর্মকর্তাদের দেশ ত্যাগের জন্য আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কাতারে অবস্থিত ইরানের দূতাবাসের সামরিক ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবাঞ্ছিত ঘোষণা করে কর্তৃপক্ষ। যুদ্ধ পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। গুজব যেন পিছুই ছাড়ছে না বেনিয়ামিন নেতানিয়াহুর। প্রায় প্রতিদিনই ভিডিও আপলোডের মাধ্যমে নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। নানা অসঙ্গতি তুলে ধরে সেসব ভিডিওকে ডিপ ফেক দাবি করছে অনেকে। নেতানিয়াহু বেঁচে আছেন এটি যেন কোনোভাবেই মানতে চাইছেন না নেটিজেনরা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন দাবি, নেতানিয়াহুকে সরিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে ইসরায়েল। এই খবরকেও ফ্যাক্ট চেকাররা ভুয়া বললেও তা এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। কথা বলছেন মার্কিন দূত মাইক হাকাবির সঙ্গে, অথচ সেখানেও দিতে হচ্ছে নিজের বেঁচে থাকার প্রমাণ। এমনকি হাকাবির দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী সুস্থ রয়েছেন কিনা সেটি নিশ্চিতেই তাকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যমে এখন এতটাই তীব্র হয়ে ছড়িয়ে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। শুধু এই এক ভিডিওতেই নয়, ইরান যুদ্ধ শুরুর পর একের পর এক ভিডিও পোস্ট করে নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। 6 আঙ্গুলের এক ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো প্রতিদিনই তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি মারা যাননি। সেই ভিডিও সত্যতা পাওয়া না গেলেও ইরানের পাশাপাশি এখন নেটিজেনদের সাথেও যেন যুদ্ধ করতে হচ্ছে নেতানিয়াহুকে। এসব ভিডিও পোস্ট করেও নেটিজেনদের কাছে নিজের বেঁচে থাকার দাবিকে প্রমাণ করতে পারছেন না নেতানিয়াহু। তার প্রতিটি ভিডিওর কোনো না কোনো অসঙ্গতি বের করে সেগুলোকে ডিপ ফেক দাবি করে ভুয়া আখ্যা দেওয়া হচ্ছে। আর তাই নেতানিয়াহু বেঁচে আছেন এটি মানতেই চাইছে না অনেকেই। মৃত্যুর পরে এখন ছড়িয়েছে নতুন গুঞ্জন। নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েল নাকি নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। ফ্যাক্ট চেকাররা এরই মধ্যে এই খবরকে ভুয়া বলে নিশ্চিত করলেও সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর গুজব ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে মূলত ইরানি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় এসব গুজব। বিশ্লেষকরা বলছেন মানসিকভাবে ইসরায়েলিদের চাপে ফেলতেই ইরানিদের এই তথ্যযুদ্ধ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে একটি মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করার ঘোষণা দিয়েছে আঙ্কারা প্রশাসন। বুধবার এই ঘোষণা দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণের আদানা প্রদেশে সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে মোতায়েন করা হবে এই মিসাইল সিস্টেম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মাঝে দেশটির মেলানিয়া প্রদেশে মোতায়েন করা হয়েছে আরও একটি প্যাট্রিয়ট সিস্টেম। জার্মানির অ্যালাইড এয়ার কমান্ডের কমিশনে মোতায়েন করা হবে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি। এরই মাঝে আদানার বিমান ঘাঁটিতে অবস্থান করছে তুরস্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কাতার, স্পেন এবং পোল্যান্ডের সেনাবাহিনী। আমাদের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পর্যায়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জার্মানির অ্যালাইড এয়ার কমান্ডের কমিশনে আদানায় একটি প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা হবে, যা সেখানে আগে থেকে মোতায়েনকৃত স্প্যানিশ প্যাট্রিয়ট সিস্টেমের সাথে যোগ দিবে। ওয়াশিংটনে একটি সামরিক ঘাটের উপর বেশ কয়েকটি অজ্ঞাত ড্রোন শনাক্ত করা হয়েছে। যে এলাকায় এসব ড্রোন উঠছিল সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবন। সংশ্লিষ্ট 3 সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন। তবে এসব ড্রোন কোথা থেকে এসেছে সেটি স্পষ্ট নয়। এসব ড্রোন কী উদ্দেশ্যে উড়ানো হয়েছে সেটিও জানানো হয়নি। এদিকে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইরান যুদ্ধ শুরুর পর শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে সরকার। কাজ করছে সম্ভাব্য হুমকি মোকাবেলায়। নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভ্লাদিমির পাদ্রিনোকে প্রতিরক্ষা মন্ত্রী পদ থেকে সরিয়ে দিলেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বুধবার পাদ্রিনোর পরিবর্তে গঞ্জালেস লোপেজকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। এর আগে গত জানুয়ারিতে লোপেজকে প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধানের দায়িত্ব দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অধীনে গত 11 বছর শীর্ষ এই পদের দায়িত্ব সামলেছেন পাদ্রিনো। সাবেক প্রেসিডেন্টের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতেও ছিল তার বড় ভূমিকা। এটাই দায়িত্ব নেয়ার পর রদ্রিগেজের মন্ত্রিসভায় সবচেয়ে আলোচিত রদবদল। যুদ্ধ সংঘাতের মধ্যেই কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনবরত বোমা বর্ষণের মধ্যেই এবার ঈদ উদযাপন করবে ইরানের বাসিন্দারা। অনিশ্চয়তা আর শঙ্কায় উৎসব উদযাপন করবে সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি গাজায়। নিপীড়ন চলছে পশ্চিম তীরেও। এবারও তাই আগ্রাসনকে সঙ্গী করে আরও একটি ঈদ কাটাবে ফিলিস্তিনিরা। সংকটের মধ্যেই ঈদ উদযাপন করবে ইন্দোনেশিয়া, আফগানিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলোর নাগরিকরা। গাজাতেও কড়া নাড়ছে ঈদ উল ফিতর। কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও এখনো হামলা বন্ধ হয়নি উপত্যকায়। ইসরায়েলি আগ্রাসনকে সঙ্গী করে প্রস্তুতি চলছে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব উদযাপনের। ধ্বংসস্তূপের শহরে তাই নেই চিরচেনা ঈদের আমেজ। এই পরিস্থিতিতে আমরা রমজান বা ঈদের আমেজটা অনুভব করতে পারি না। কোনো আনন্দ নেই আমাদের। কবরস্থানে মৃতদেহের উপর বসবাস করছি। কোনো জামা কাপড় কিনিনি এবং কেনার সামর্থ্যও নেই। আমার মেয়ের তো পুরনো জামা কাপড়ও নেই। ফিলিস্তিনিদের আরেক আবাসভূমি পশ্চিম তীর জেরুজালেমেও নিয়মিত বর্বরতা চলে ইসরায়েলের। চলাচলেও আরোপ রয়েছে বিধিনিষেধ। আর তাই ঈদের আগেও অনেক শহরেই শুনশান নীরবতা। বাজার দোকানপাটে নেই মানুষের ভিড়।
ফিলিস্তিনের গণ্ডি পেরিয়ে যুদ্ধের আঁচ পৌঁছে গেছে লেবানন, ইরাক ও ইরানেও। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর নাগরিকদের এবারের ঈদও রংহীন। বাস্তুচ্যুত লাখ লাখ লেবানিজের উৎসব কাটবে খোলা আকাশের নিচে। আতঙ্কের মধ্যে ঈদ উদযাপন করবে ইরাক ও ইরানের বাসিন্দারা। ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছে তা এখন ছড়িয়ে পড়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোতেও। ইরানের পাল্টা জবাবে এসব দেশের বাসিন্দাদের মধ্যেও রয়েছে হামলার আতঙ্ক। তবে এরপরও কমতি নেই ঈদ প্রস্তুতি। ইরান যুদ্ধের আঁচ না লাগলেও সিরিয়াতেও এবার ঈদ হবে সাদামাটা। আসাদ সরকারের পতনের পর আহমেদ আল শারার নেতৃত্বে এখনও ঘুরে দাঁড়ায়নি দেশটির অর্থনীতি। তাই সংকটের মধ্যেই উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ানরা। নারীর টানে বাড়ি ফেরা। ইন্দোনেশিয়ার বাস ট্রেনে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেই অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতেই কর্মস্থল ছেড়ে যে যেভাবে পারছেন ছুটছেন নিজ বাড়ির পানে। ঈদকে কেন্দ্র করে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনগোষ্ঠীর দেশটিতে এবার ভ্রমণ করবেন প্রায় 14.5 কোটি মানুষ। এবার টিকিট যেন সোনার হরিণ। 45 দিন আগে অনলাইনে টিকিট করেছি। এতদিন আগে টানা 3 রাত জেগে থাকার পর টিকিট পেয়েছি। পাকিস্তানের নিয়মিত বিমান হামলার জেরে সংকট আর সংঘাতের মধ্যেই ঈদ উদযাপন করবে আফগানিস্তানের মুসলিমরা। আর্থিক সংকটের মধ্যেই উৎসবের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানিরাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।